যে সমাজে সাফল্যের পরিমাপ করা হয় ডিগ্রির বহর, ব্যাংক ব্যালেন্স আর পদবি দিয়ে, সেখানে মানবতার মতো সুকোমল অনুভূতিগুলো প্রায়শই ফিকে হয়ে যায়। কিন্তু সত্যিকারের নেতৃত্ব কখনোই নিছক কোনো ফাইলের হিসাব বা কাঁচের ঘরে বসে থাকে না। তার ভিত্তি গড়ে ওঠে নৈতিকতা আর সহানুভূতির ওপর। আজকের কর্পোরেট বিশ্বের তীব্র প্রতিযোগিতায় যখন সবাই একে অপরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার, তখন কিছু মানুষ থেকে যান যারা জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখিও হয়েও নিজেদের নীতি থেকে বিচ্যুত হন না। এই গল্পটি এমনই এক ঘটনার, যেখানে একটি বড় প্রতিষ্ঠানের শীর্ষ পদাধিকারী মানুষের ভেতরের খাঁটি রূপটি চেনার জন্য একটি অভিনব পথ বেছে নিয়েছিলেন। আর তার সেই পরীক্ষাই বদলে দিয়েছিল কয়েকটি সাধারণ মানুষের জীবন, উন্মোচিত করেছিল কর্পোরেট জগতের আড়ালের অন্যায়, এবং প্রমাণ করেছিল যে সততা ও মানবতার চেয়ে বড় কোনো ডিগ্রি নেই। রাজস্থানের একটি দ্রুত বর্ধনশীল ও প্রাণবন্ত শিল্পনগরী উদয়পুর। সকালের সূর্য তখন সবে উঠছিল, সময় ঠিক ৯টা। শহরের সর্বাধুনিক আইটি অ্যান্ড কর্পোরেট পার্কের একদম কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিঙ্ক্রোটেক গ্লোবালের ৪৫ তলা সুবিশাল কাঁচের ভবন। আজ সেই ভবনের সুবিশাল প্রধান ফটকের সামনে শত শত তরুণ তরুণী হাতে ভারী ফাইল আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলেন। তারা সবাই এসেছিলেন কোম্পানিতে হেড অফ অপারেশনস পদের অত্যন্ত মর্যাদাপূর্ণ ইন্টারভিউ দেওয়ার জন্য। সারা দেশ থেকে প্রায় ৪০০ অত্যন্ত যোগ্য প্রার্থী আজ এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেকের মনেই একটাই স্বপ্ন ছিল, দেশের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানে নিজের কেরিয়ার গড়ে তোলা। সেই ভিড়ের এক কোণে দাঁড়িয়ে এক তরুণী বারবার নিজের ফাইলের নথিগুলো গোছাচ্ছিল। তার নাম অনন্যা সেন। অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অনন্যা নিজের বিশ্ববিদ্যালয় থেকে এমবিএতে গোল্ড মেডেল পেয়েছিল। তবে প্রাতিষ্ঠানিক সাফল্য থাকা সত্ত্বেও এক চরম অনিশ্চয়তা ও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে এখনও কোনো উপযুক্ত চাকরি তার ভাগ্যে জোটেনি। সুতির একটি শালীন হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরা অনন্যার কাঁধে ছিল বহু পুরনো একটা ব্যাগ। তার মুখে যেমন ছিল ইন্টারভিউয়ের কিছুটা ভয় ও উদ্বেগ, তেমনি তার চোখে মুখে ফুটে উঠছিল এক অদম্য আত্মবিশ্বাস। সকালে বাসা থেকে বের হওয়ার মুহূর্তে তার বাবা বিশ্বজিৎ সেন, যিনি এক মারাত্মক পথ দুর্ঘটনায় পঙ্গু হয়ে গত ২ বছর ধরে হুইলচেয়ারে আবদ্ধ, অনন্যার হাত দুটি শক্ত করে ধরে বলেছিলেন, মা আমার, চাকরিটা তুমি পাও বা না পাও, জীবনের কোনো মোড়েই যেন সত্য, সততা আর নিজের ভেতরের মানবতাকে বিসর্জন দিও না। তার মা সুচরিতা দেবী তার কপালে দইয়ের তিলক কেটে আশীর্বাদ করেছিলেন, আর ছোট ভাই অয়ন হেসে বলেছিল, দিদি, আজ তোমার জয় নিশ্চিত, তুমি ঠিক চাকরিটা নিয়েই ফিরবে। পরিবারের এই ভালোবাসা আর নীতিবাক্যগুলো মনে রেখেই অনন্যা দৃঢ় পায়ে কোম্পানির গেটের দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময়ই সিঙ্ক্রোটেক গ্লোবালের শীর্ষ তলায় অবস্থিত তার বিলাসবহুল ও আধুনিক কেবিনের কাঁচের জানালার পাশে দাঁড়িয়ে নিচে জমে থাকা প্রার্থীদের দীর্ঘ লাইন দেখছিলেন কোম্পানির তরুণ সিইও আরিয়ান শর্মা। মাত্র ৩২ বছর বয়সে নিজের কঠোর অধ্যাবসায়, প্রখর বুদ্ধিমত্তা আর দূরদর্শিতা দিয়ে আরিয়ান এই সংস্থাকে দেশের প্রথম সারির কর্পোরেট জায়েন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা তাকে একটি কথা শিখিয়েছিল, শুধুমাত্র বিশ্বমানের ডিগ্রি, নিখুঁত রেজিউমে বা অতীত অভিজ্ঞতাই একজন মানুষকে প্রকৃত লিডার বানাতে পারে না যদি না তার বুকের ভেতর একটা সহানুভূতিশীল মানবিক হৃদয় থাকে। তিনি স্থির দৃষ্টিতে কিছু মুহূর্ত চিন্তা করলেন, তারপর ইন্টারকমে প্রেস করে বোতাম চেপে বললেন, নন্দিনী, অনুগ্রহ করে এখনই আমার রুমে আসুন। কয়েক মুহূর্তের মধ্যেই সিঙ্ক্রোটেক গ্লোবালের প্রধান এইচআর অফিসার নন্দিনী মুখার্জি কেবিনে প্রবেশ করলেন। বলুন স্যার, কোনো বিশেষ নির্দেশ? আরিয়ান মৃদু হেসে জবাব দিলেন, নন্দিনী, আজকের এই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ শুরুর আগে আমি প্রার্থীদের এমন এক পরীক্ষা নিতে চাই যা কোনো সিলেবাসে নেই। নন্দিনী কৌতূহল ভরা চোখে প্রশ্ন করলেন, কেমন পরীক্ষা স্যার? আরিয়ান উত্তর দিলেন, আমি নিজের পরিচয় গোপন করে সাধারণ পোশাক পরে কোম্পানির বাইরে ফুটপাতে গিয়ে অসুস্থতার ভান করে পড়ে থাকব। যে প্রার্থী ইন্টারভিউয়ের মতো এত বড় সুযোগের মুখে দাঁড়িয়েও এক অসহায় পথচারীকে সাহায্য করতে এগিয়ে আসবে, সেই হবে এই পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। নন্দিনী প্রথমে কিছুটা চমকে উঠলেন, তবে পরক্ষণেই উপলব্ধি করে বললেন, উপায়টি অত্যন্ত অপ্রত্যাশিত স্যার, কিন্তু এর মাধ্যমে মানুষের আসল মানসিকতা ও চরিত্র শতভাগ স্পষ্ট হয়ে যাবে।
এই গোপন পরিকল্পনার কথা সম্পূর্ণ গোপনে রাখা হয়েছিল কেবল নন্দিনী মুখার্জি এবং কোম্পানির চিফ সিকিউরিটি অফিসার বিক্রম সিংয়ের মধ্যে। আরিয়ান মুহূর্তের মধ্যে নিজের মহার্ঘ ব্র্যান্ডেড স্যুট, দামি টাই এবং ঘড়ি খুলে ফেললেন। তিনি গায়ে জড়িয়ে নিলেন একটি ধুলোবালি লাগা সাধারণ শার্ট, ঢিলেঢালা সাধারণ প্যান্ট আর বেশ পুরনো এক জোড়া জুতো। মোবাইল, ওয়ালেট বা পরিচয়ের সামান্যতম চিহ্ন তিনি কেবিনে রেখে দিলেন। এরপর ভবনের পেছনের জরুরি সিঁড়ি দিয়ে নেমে এসে তিনি মেন গেটের খানিকটা দূরে ফুটপাথের একপাশে গিয়ে শুয়ে পড়লেন। চোখ দুটো বন্ধ করে তিনি সম্পূর্ণ অচেতন হয়ে পড়ার দারুণ অভিনয় করতে লাগলেন। কোম্পানির সিসিটিভি মনিটরিং রুমে বসে নন্দিনী ও বিক্রম গভীরভাবে পুরো পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছিলেন। ইন্টারভিউ দিতে আসা প্রার্থীরা একে একে সেই পথ দিয়েই ভবনে ঢুকছিলেন। এক তরুণ পথচলতি বন্ধুকে ডেকে বলল, দেখো রে, নির্ঘাত কোনো নেশাখোর বা গৃহহীন লোক পড়ে আছে, সরো এখান থেকে, দেরি হলে আবার ইন্টারভিউতে ঢুকতে দেবে না। তারা দুজন দ্রুত পায়ে চলে গেল। অপর এক উচ্চাকাঙ্ক্ষী প্রার্থী মুখ বাঁকিয়ে বলল, এখন এটার পেছনে সময় নষ্ট করলে আমাদের সিরিয়াল হাতছাড়া হয়ে যাবে। কেউ কেউ আবার স্মার্টফোন বের করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য ভিডিও তৈরি করতে লাগল। কেউ আবার বিরক্তি প্রকাশ করে বলল, আরে ভাই, ট্রাফিক পুলিশ বা সিকিউরিটি ডাকলেই তো হয়, আমরা কেন ঝামেলায় জড়াতে যাব? প্রায় ৩৫০ প্রার্থী নির্বিকারভাবে আরিয়ানের পাশ দিয়ে চলে গেলেন। ফুটপাথে শুয়ে থাকা আরিয়ানের মনে ধীরে ধীরে চরম হতাশা ঘনিয়ে আসছিল। তিনি ভাবতে বাধ্য হচ্ছিলেন, আজকের এই আধুনিক ও প্রতিযোগিতামূলক যুগে কি মানুষের মন থেকে দয়া ও মূল্যবোধ পুরোপুরি মুছে গেছে? ঠিক তখনই সেখানে এসে পৌঁছল অনন্যা সেন। ফুটপাথের ধারে এক যুবকের অচেতন দেহ পড়ে থাকতে দেখে মুহূর্তের মধ্যে তার পা থমকে গেল। সে হাতের ঘড়িটার দিকে তাকাল। ইন্টারভিউ শুরু হতে আর মাত্র ৮ মিনিট বাকি। একটি মুহূর্তের জন্য তার মনে সংশয় জেগেছিল যে আগে তো নিজের জীবনের এত বড় সুযোগটা কাজে লাগানো উচিত। কিন্তু ঠিক তার পরক্ষণেই তার বাবার সেই চিরন্তন বাক্যটি কানে ভেসে এলো, যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তি কখনো জীবনে হারে না। অনন্যা আর এক মুহূর্তও দ্বিধা করল না। সে দ্রুত দৌড়ে গিয়ে লোকটির পাশে হাঁটু গেড়ে বসল। অনন্যা তার হাতের কবজি ধরে নাড়ি পরীক্ষা করল এবং নিজের সঙ্গে থাকা জলের বোতল খুলে তার মুখে চোখে জলের ছিটে দিতে লাগল। সে উচ্চস্বরে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে লক্ষ্য করে বলল, দয়া করে কেউ একজন একটি অ্যাম্বুলেন্সে ফোন করুন, এনার অবস্থা মোটেও ভালো ঠেকছে না। কিন্তু ভিড়ের সবাই আগের মতোই নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দৃশ্য দেখতে লাগল। ঠিক তখনই রাস্তা দিয়ে একটি খালি অটোরিকশা যাচ্ছিল। অনন্যা মরিয়া হয়ে হাত দেখিয়ে অটোটিকে থামাল। অটোচালক মহসিন খান পরিস্থিতি দেখে সাথে সাথে নেমে এলো। কি হয়েছে ম্যাডাম? অনন্যা কাকুতি জানিয়ে বলল, ভাইয়া, ইনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন, দয়া করে এনাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে একটু সাহায্য করুন। মহসিন কোনো অজুহাত না তুলে অনন্যাকে সাহায্য করে লোকটিকে অটোতে তুলল। অটোটি দ্রুত হাসপাতালের অভিমুখে রওনা হয়ে গেল। অটোর পেছনের সিটে চোখ বন্ধ করে শুয়ে থাকা আরিয়ানের ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত প্রশান্তির হাসি ফুটে উঠেছিল। তিনি বুঝে গিয়েছিলেন তার কোম্পানির জন্য তিনি কেবল এক দক্ষ ম্যানেজারকেই খুঁজে পাননি, বরং এক অপূর্ব মানবিক গুণসম্পন্ন খাঁটি হৃদয়ের মানুষকে খুঁজে পেয়েছেন। উদয়পুর সিভিল হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের করিডোরে চরম উদ্বেগে পায়চারি করছিল অনন্যা সেন। তার চোখ বারবার আটকে যাচ্ছিল এমার্জেন্সি রুমের বন্ধ দরজার দিকে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরিটার ইন্টারভিউ শুরু হওয়ার সময় পেরিয়ে আজ ১ ঘণ্টারও বেশি সময় অতিক্রম হয়ে গেছে। কিন্তু অনন্যার মনে তা নিয়ে কোনো আফসোস বা আক্ষেপ ছিল না। তার মনে তখন কেবল একটাই প্রার্থনা চলছিল, সেই অচেনা লোকটা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। কিছুক্ষণ পর সিনিয়র চিকিৎসক ডাক্তার সমীর রায় কক্ষ থেকে বেরোয় এলেন। অনন্যা ব্যাকুল হয়ে এগিয়ে গেল। ডাক্তারবাবু, রোগী এখন কেমন আছেন? বিপদ কেটেছে তো? ডাক্তার সমীর মৃদু হেসে আশ্বস্ত করলেন, একেবারেই ঘাবড়াবেন না। একদম সঠিক সময়ে আপনারা হাসপাতালে নিয়ে এসেছেন বলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। শরীর খুব দুর্বল, তবে স্যালাইন চলছে, কিছুক্ষণের মধ্যেই উনি সম্পূর্ণ সুস্থ বোধ করবেন। অনন্যা পরম স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। ডাক্তারবাবু যোগ করলেন, আপনি চাইলে ভেতরে গিয়ে ওনার সাথে কথা বলতে পারেন। অনন্যা ধীর পায়ে ওয়ার্ডের ভেতরে প্রবেশ করল। বেডে শুয়ে থাকা যুবকটি খুব ধীরে ধীরে চোখ মেলল এবং অত্যন্ত দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, আমি আমি কোথায় আছি? অনন্যা মিষ্টি হেসে উত্তর দিল, আপনি হাসপাতালে আছেন। আপনি রাস্তার পাশে সংজ্ঞাহীন হয়ে পড়ে গিয়েছিলেন, তাই আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আরিয়ান শর্মা নিজের আসল পরিচয় গোপন রেখে অভিনয়ের ধারাবাহিকতা বজায় রেখে বললেন,
আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আপনি যদি আজ না থাকতেন, আমার যে কি হতো? অনন্যা খুব সহজভাবে বলল, ধন্যবাদ জানানোর একদম প্রয়োজন নেই। বিপদের দিনে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। অনন্যার মুখের এই নিঃস্বার্থ উত্তর শুনে আরিয়ান মনে মনে দারুণভাবে আপ্লুত হলেন। কিছুক্ষণ পর অনন্যা নিজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বলল, এখন যখন আপনি বিপদমুক্ত, তাহলে আমার এবার ওঠা দরকার। আরিয়ান কৌতূহল প্রকাশের ভান করে জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো জরুরি কাজে যাচ্ছিলেন? অনন্যা সামান্য হেসে বলল, হ্যাঁ, আজ আমার জীবনের সবথেকে বড় একটা চাকরির ইন্টারভিউ ছিল। তবে সেটা হাতছাড়া হলেও আফসোস নেই। চাকরি আবার পাওয়ার সুযোগ আসবে, কিন্তু একটা মানুষের জীবন তো আর দ্বিতীয়বার ফিরিয়ে আনা যায় না। এই কথাটি বলে অনন্যা কক্ষ থেকে বেরিয়ে গেল। আরিয়ান মুগ্ধ চোখে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে স্বগত উচ্চারণ করলেন, আজ আমি রত্ন চিনতে ভুল করিনি। অনন্যা বেরিয়ে যাওয়ার পরপরই সিঙ্ক্রোজেব গ্লোবালের HR হেড নন্দিনী মুখার্জি এবং সিকিউরিটি চিফ বিক্রম সিং হাসপাতালে এসে পৌঁছালেন। ঘরে ঢুকেই নন্দিনী উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, স্যার, আপনার এই অসামান্য কৌশল শতভাগ সফল হয়েছে। আরিয়ান বেড থেকে উঠে বসে বললেন, ৩০০-৩৫০ প্রার্থীর মহাসমুদ্রে কেবল ওই একটি মেয়ে অনন্যা সেনই মানুষের মতো আচরণ করেছে। বিক্রম সিং ক্ষোভের সাথে বললেন, বাকিরা তো একজন মানুষকে মৃত্যুর মুখে ফেলে রেখে স্রেফ স্বার্থপরের মতো হেঁটে চলে গেল স্যার। আরিয়ান গম্ভীর স্বরে বললেন, ডিগ্রি বা সনদ দিয়ে কেবল ম্যানেজার তৈরি করা যায় বিক্রম, কিন্তু নেতৃত্ব দিতে গেলে হৃদয়ে মানবতা থাকা আবশ্যক। তিনি তাৎক্ষণিকভাবে নির্দেশ দিলেন, নন্দিনী, অনন্যা সেনের সম্পূর্ণ বায়োডেটা ও ফাইল এখনই আমার কেবিনে পাঠানোর ব্যবস্থা করুন। কিছু সময় পর নন্দিনী ল্যাপটপের স্ক্রিনে অনন্যার সমস্ত তথ্য আরিয়ানের সামনে তুলে ধরলেন। MBA-তে ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, একাডেমিক রেকর্ড দুর্দান্ত, নেতৃত্বের জন্য একাধিক জাতীয় পুরস্কার। তবুও বিগত ১.৫ বছর ধরে সে কর্মহীন। আরিয়ান বিস্ময়ে প্রশ্ন করলেন, এত বিপুল প্রতিভা ও মেধা থাকা সত্ত্বেও এই মেয়েটা চাকরি পেল না কেন? নন্দিনী দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্যার, প্রতিটি প্রতিষ্ঠানই কেবল অতীত অভিজ্ঞতা খুঁজেছে। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কেউ প্রথম সুযোগটা দিতে রাজি হয়নি। আরিয়ান কয়েক মুহূর্ত গভীর চিন্তায় ডুবে রইলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, এবার সে তার জীবনের সবচেয়ে বড় সুযোগটি পাবে। তবে সেটা কোনো করুণা বা দয়ার দান হিসাবে নয়, বরং তার অতুলনীয় যোগ্যতা ও সত্যকার চরিত্রের যোগ্য সম্মান হিসাবে। এদিকে বিষণ্ণ ও ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে এলো অনন্যা। দরজার শব্দ শুনেই মা সুচরিতা দেবী ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, মা অনন্যা, তোর ইন্টারভিউ কেমন হলো রে? অনন্যা নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাবা বিশ্বজিৎ সেন হুইলচেয়ার ঘুরিয়ে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে মা, সব খুলে বলতো। অনন্যা ঘটা সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বাবা মায়ের কাছে বলল। পুরো ঘরে কয়েক মিনিটের জন্য এক থমথমে নীরবতা নেমে এলো। এরপর বিশ্বজিৎ সেনের মুখে ফুটে উঠল এক অপূর্ব গর্বের হাসি। তিনি বললেন, মা আমার, তুই যদি একটা মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে চাকরিটা হারিয়ে থাকিস, তবে জেনে রাখিস তুই হারিসনি, তুই জিতেছিস। আজ তোকে নিয়ে আমার বুকটা গর্বে ভরে উঠছে। সুচরিতা দেবীর চোখ দুটো কান্নায় ছলছল করে উঠল। তিনি বললেন, তোর এই ভালো কাজ আর সততা কক্ষনো বৃথা যাবে না মা, ঈশ্বর নিশ্চিত এর প্রতিদান দেবেন। ঠিক তখনই অনন্যার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। অনন্যা ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, আমি কি মিস অনন্যা সেনের সাথে কথা বলছি? হ্যাঁ, আমি অনন্যা বলছি। আমি সিঙ্ক্রোটেক গ্লোবালের HR ডিপার্টমেন্ট থেকে নন্দিনী মুখার্জি বলছি। অনন্যা চমকে উঠে বলল, হ্যাঁ ম্যাডাম, বলুন। আপনাকে আগামীকাল সকাল ঠিক 10টায় আমাদের হেড অফিসে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে। আমাদের CEO স্যার আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চান। অনন্যা হতবাক হয়ে বলল, কিন্তু ম্যাডাম, আমি তো আজকের ইন্টারভিউতেই উপস্থিত হতে পারিনি। নন্দিনী হেসে বললেন, ঠিক সেই কারণেই তো আপনাকে বিশেষভাবে ডাকা হচ্ছে। ফোনটি কেটে গেল। অনন্যা অবিশ্বাস্য দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে কিছুতেই হিসেব মিলাতে পারছিল না যে দেশের এত বড় কোম্পানির CEO তার মতো একজন সাধারণ প্রার্থীর সাথে কেন দেখা করতে চাইবেন। ওদিকে নিজ কেবিনে দাঁড়িয়ে আরিয়ান শর্মা জানালার কাঁচ দিয়ে উদয়পুর শহরের রাতের ঝলমলে আলোর দিকে তাকিয়েছিলেন। তিনি আপন মনে বলে উঠলেন, আগামীকাল থেকে এই প্রতিষ্ঠানের নীতি ও ভবিষ্যৎ পথচলা নতুন রূপ নিতে চলেছে, কারণ এখন থেকে এখানে শুধু মেধার নয়, মনুষ্যত্ব ও সততারও পরম মূল্যায়ন হবে।
তবে আরিয়ান তখনও জানতেন না যে তার এই বৈপ্লবিক চিন্তাধারা কোম্পানির ভেতরের কিছু দুর্নীতিগ্রস্ত ও স্বার্থপর কর্মকর্তার একেবারেই সহ্য হবে না। বিশেষ করে সবচেয়ে বেশি অস্থির ও চক্রান্তকারী হয়ে উঠেছিল জেনারেল ম্যানেজার রাজীব তানেজা, যে বিগত বহু বছর ধরে নিজের প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে কোম্পানিতে নিজের একচ্ছত্র অধিপত্য আর অনিয়ম চালিয়ে আসছিল। রাজীব ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে অনন্যা সেনের আগমন তার দীর্ঘদিনার বানানো দুর্নীতির সাম্রাজ্য ধ্বংস করে দেবে। পরদিন সকালে উদয়পুরের আবহাওয়া ছিল বেশ মনোরম ও স্নিগ্ধ। ঠিক সকাল 10টায় অনন্যা সেন তার ফাইলের ব্যাগটি নিয়ে সিঙ্ক্রোটেক গ্লোবালের সুবিশাল হেডকোয়ার্টারে এসে পৌঁছাল। তার মনের ভেতর হাজারো প্রশ্ন ডানা মেলছিল। সে অনবরত ভাবছিল যে ইন্টারভিউয়ের দরজাতেই সে পৌঁছাতে পারেনি, সেই কোম্পানির সর্বেসর্বা সিইও নিজে থেকে তাকে কেন ডেকে পাঠালেন। রিসেপশনে অভ্যর্থনাকারী তরুণী প্রিয়া হেসে তাকে সম্ভাষণ জানিয়ে বলল, আপনি কি মিস অনন্যা সেন? হ্যাঁ, সিইও স্যার আপনার জন্যই অপেক্ষা করছেন, দয়া করে আমার সাথে আসুন। অনন্যা প্রথমবারের মতো সেই রাজপ্রাসাদের মতো আলো ঝলমলে অফিসে প্রবেশ করল। চকচকে মার্বেলের মেঝে, অত্যাধুনিক কাঁচের কেবিন আর কর্মীদের ব্যস্ততা দেখে সে কয়েক মুহূর্তের জন্য অভিভূত হয়ে পড়ল। প্রিয়া তাকে লিফটে করে সোজা ৪৫ তলার এক্সিকিউটিভ ফ্লোরে নিয়ে গেল। সেখানে আগে থেকেই নন্দিনী মুখার্জি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অরিন্দম রায়, ফাইন্যান্স হেড সুরেশ মেহতা এবং লিগ্যাল অ্যাডভাইজার কবিতা শর্মা উপস্থিত ছিলেন। নন্দিনী মিষ্টি হেসে বললেন, অনন্যাজি, সিইও স্যার এখনই প্রবেশ করবেন। ঠিক সেই মুহূর্তে কেবিনের ভারী কাঠের দরজাটি খুলে গেল। গাঢ় নীল রঙের নিখুঁত সুটে সজ্জিত এক অত্যন্ত মার্জিত ও ব্যক্তিত্ববান তরুণ কক্ষে প্রবেশ করলেন। অনন্যা লোকটির মুখের দিকে তাকানো মাত্রই যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। এ তো সেই একই লোক যাকে সে গতকাল রাজপথের ফুটপাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আরিয়ান শর্মা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ, আপনি ঠিকই চিনেছেন। অনন্যা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তোতলাতে লাগল। আপনি আপনি এই প্রতিষ্ঠানের... আরিয়ান অত্যন্ত আন্তরিকতার সাথে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমি আরিয়ান শর্মা, সিঙ্ক্রোটেক গ্লোবালের প্রতিষ্ঠাতা ও সিইও। এই কথাটা শোনার পর যেন অনন্যার মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে অচেনা লোকটির প্রাণ বাঁচাতে গিয়ে সে নিজের ইন্টারভিউ হাতছাড়া করেছিল, সেই আসলে এই ১,০০০ কোটি টাকার কর্পোরেট সাম্রাজ্যের মালিক। অনন্যা অত্যন্ত ব্যাকুল হয়ে বলল, স্যার, আমি সত্যি জানতাম না যে আপনি... আরিয়ান সঙ্গে সঙ্গে হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি যদি জানতে অনন্যা, তবে হয়তো তোমার সেই সাহায্যের মহত্ব ও নিষ্কলঙ্ক মূল্য অনেকটাই কমে যেত। পুরো কনফারেন্স কক্ষে এক গভীর নীরবতা নেমে এলো। আরিয়ান উপস্থিত সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকে তাকিয়ে বললেন, গতকাল আমি ইন্টারভিউতে আসা ৩৫০ প্রার্থীর এক গোপন পরীক্ষা নিয়েছিলাম। তিনি প্রজেক্টরের বড় স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালু করলেন। স্ক্রিনে স্পষ্ট দেখা গেল কিভাবে একের পর এক উচ্চশিক্ষিত প্রার্থী ধুলোয় পড়ে থাকা অসুস্থ লোকটিকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যাচ্ছে। তারপর ফুটেজে অনন্যার আগমন দেখা গেল, কিভাবে সে দৌড়ে এলো, হাঁটু গেড়ে বসে সেবা করল, মানুষের কাছে আকুতি জানাল এবং নিজের ইন্টারভিউ উপেক্ষা করে অটো ডেকে হাসপাতালে নিয়ে গেল। ভিডিওটি শেষ হতেই পুরো কনফারেন্স রুম করতালির শব্দে মুখরিত হয়ে উঠল। আরিয়ান আবেগঘন কণ্ঠে বললেন, উচ্চমানের ডিগ্রি তো প্রায় প্রতিটি প্রার্থীর ফাইলেই ছিল, কিন্তু মানবতার প্রকৃত সার্টিফিকেটটি ছিল কেবল অনন্যা সেনের হৃদয়ে। তিনি ঘোষণা করলেন, মিস অনন্যা সেন, আজ থেকে আপনাকে সিঙ্ক্রোটেক গ্লোবালের হেড অফ অপারেশনস পদে সানন্দে নিযুক্ত করা হচ্ছে। অনন্যার চোখ দুটি অশ্রুতে ভরে উঠল। সে বলল, কিন্তু স্যার, আমি তো প্রাতিষ্ঠানিক ইন্টারভিউটাই দিইনি। আরিয়ন ধীর কণ্ঠে উত্তর দিলেন, তুমি জীবনের সবচেয়ে কঠিন আর জটিল ইন্টারভিউতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, আর সেটা হল মানবতার পরীক্ষা। কক্ষের প্রায় সবাই দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালেন। কিন্তু এই দৃশ্যে একজন ব্যক্তি মারাত্মকভাবে ক্ষুব্ধ ও হিংসায় জ্বলে উঠছিল। সে হল রাজীব তানেজা। বিগত কয়েক বছর ধরে রাজীব চেষ্টা করছিল এই অপারেশনস ম্যানেজারের পদে তার এক অনুগত ও দুর্নীতিগ্রস্ত লোককে বসাতে, যাতে কোম্পানির ভেতরের বহু বছরের আর্থিক অনিয়ম ও তছরপের ফাইলগুলো চিরতরে চাপা পড়ে থাকে। সে মনে মনে গর্জে উঠে বলল, একটা অনভিজ্ঞ সাধারণ মেয়ে এসে আমার বহু বছরের সাজানো সাম্রাজ্য ধ্বংস করবে, তা আমি হতে দেব না। সেদিনই অনন্যা কোম্পানিতে তার নতুন দায়িত্ব গ্রহণ করল। অনন্যা প্রতিটি ছোট বড় কর্মচারীর সাথে অত্যন্ত বিনম্র ও সম্মানের সাথে কথা বলত।
তাদের কাজের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনত এবং জটিলতা সমাধানের চেষ্টা করত। অতি অল্প সময়ের মধ্যেই সাধারণ কর্মীদের মধ্যে অনন্যার এক অসাধারণ জনপ্রিয়তা ও সম্মান তৈরি হয়ে গেল। এই বিষয়টি রাজীব তানেজাকে আরও বেশি অস্থির করে তুলল। রাজীব অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কিছু অসাধু কর্মকর্তার সাথে জোট বেঁধে এক মারাত্মক ষড়যন্ত্র রচনা করল। গভীর রাতে অফিসের নিরাপত্তার ফাঁক গলে সে কোম্পানির পরম গোপনীয় ও সংবেদনশীল একটি স্ট্র্যাটেজিক ফাইল অনন্যার কেবিনের ড্রয়ারে এনে লুকিয়ে রেখে দিল। পরদিন সকালে রাজীব সরাসরি সিইও আরিয়ানের কেবিনে গিয়ে মারাত্মক অভিযোগ তুলল। স্যার, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের কোম্পানির অতি গোপনীয় ব্যবসায়িক তথ্য প্রতিপক্ষের কাছে পাচার হয়ে যাচ্ছে। আরিয়ান গম্ভীর হয়ে প্রশ্ন করলেন, তোমার এই অভিযোগের ভিত্তি কি রাজীব? রাজীব বিষাক্ত হেসে বলল, কারণ সেই অতি গোপনীয় ক্লাসিফাইড ফাইলটি আমাদের নতুন অপারেশনস ম্যানেজার অনন্যা সেনের ড্রয়ার থেকে উদ্ধার করা হয়েছে। কয়েক মিনিটের মধ্যে এই চাঞ্চল্যকর খবর পুরো অফিসে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সাধারণ কর্মচারীরা স্তম্ভিত হয়ে গেল। অনন্যা নিজে সম্পূর্ণ দিশাহারা হয়ে পড়ল যে তার অলক্ষ্যে কিভাবে সেই ফাইল তার বন্ধ ড্রয়ারে এলো। আরিয়ান অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, সম্পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত কেউ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। রাজীবের ঠোঁটে তখন বিজয়ের হাসি। সে ধরে নিয়েছিল যে এবার অনন্যা চুরির অপবাদে চিরতরে ধ্বংস হয়ে যাবে এবং কোম্পানি থেকে বিতাড়িত হবে। কিন্তু রাজীব একটি জিনিস বুঝতে ভুল করেছিল। আরিয়ান শর্মা আবেগে নয়, নিখুঁত সত্য ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। তিনি তৎক্ষণাৎ নিরাপত্তা প্রধান বিক্রম সিংকে ডেকে নির্দেশ দিলেন, গত ৪৮ ঘণ্টার প্রতিটি সিসিটিভি ক্যামেরা ও অ্যাক্সেস কার্ডের ডিজিটাল রেকর্ড এখনই আমার ব্যক্তিগত মনিটরে আনো। রাজীবের মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল এবং তার কপালে জমল দুশ্চিন্তার ঘাম। সে অনুধাবন করল যে তার নিজের পাতা ফাঁদে সে নিজেই জড়িয়ে পড়তে যাচ্ছে। অন্যদিকে অনন্যা মনে মনে কেবল সৃষ্টিকর্তাকে ডাকছিল, সত্যের জয়ে যেন অবশ্যই হয়। পরদিন সকালে সিঙ্ক্রোটেক গ্লোবালের মূল অডিটোরিয়ামে সমস্ত শীর্ষ কর্মকর্তা ও কর্মীদের জরুরি সভা ডাকা হল। বায়ুমণ্ডলে চরম উত্তেজনা ও টানটান নীরবতা। কর্মচারীদের মধ্যে একটাই গুঞ্জন, নতুন অনন্যা সেন কি সততার মুখোশের আড়ালে আসলেই এক বিশ্বাসঘাতক, নাকি তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। মঞ্চের কেন্দ্রে গম্ভীর মুখে বসেছিলেন সিইও আরিয়ান শর্মা। তার পাশে নন্দিনী মুখার্জি, অরিন্দম রায় এবং কবিতা শর্মা বসা। সামনে মাথা উঁচু করে কিন্তু শান্ত মুখে দাঁড়িয়ে অনন্যা। অন্যদিকে রাজীব তানেজা বিজয়ীর আত্মবিশ্বাস নিয়েছে আর হেলান দিয়ে বসেছিল। বিক্রম সিং কক্ষে প্রবেশ করে বললেন, স্যার, ফরেন্সিক সিসিটিভি বিশ্লেষণ প্রস্তুত। আরিয়ান বললেন, সবাইকে দেখাও। কনফারেন্স হলের বিশাল প্রজেক্টর স্ক্রিনে সিসিটিভি ফুটেজ ভেসে উঠল। দেখা গেল অনন্যা কাজ শেষে তার রুম লক করে বেরিয়ে যাচ্ছে। তার ঠিক ২০ মিনিট পর রাজীব তানেজা অত্যন্ত সতর্কতার সাথে এদিক ওদিক তাকিয়ে অনন্যার রুমে প্রবেশ করল। সে নিজের কোটের ভেতরের পকেট থেকে গোপন ফাইলটি বের করে মাস্টার কি দিয়ে অনন্যার টেবিলে ড্রয়ার খুলে ফাইলটি ভেতরে রেখে ড্রয়ার আবার লক করে দিয়ে বেরিয়ে গেল। পুরো অডিটোরিয়াম এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। তার পরপরই উপস্থিত সবার মধ্যে তীব্র ধিক্কার ও গুঞ্জন শুরু হল। রাজীব তানেজার মুখের ভেতরের রক্ত যেন নিমেষে শুকিয়ে গেল। আরিয়ান স্ক্রিন বন্ধ করে বরফ শীতল গলায় প্রশ্ন করলেন, রাজীব, এই জঘন্য চক্রান্তের ব্যাখ্যা কি দেবে তুমি? রাজীবের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে তোতলাতে লাগল, স্যার, বিশ্বাস করুন, আমি। আরিয়ান গর্জে উঠে বললেন, তুমি কেবল এক নিষ্পাপ ও সৎ কর্মীকে ধ্বংস করার চক্রান্ত করনি রাজীব, তুমি এই প্রতিষ্ঠানের মূল ভীত ও বিশ্বাসকে বিষাক্ত করেছ। অরিন্দম রায়ও ধিক্কার জানিয়ে মাথা নিচু করে নিলেন। আরিয়ান তাৎক্ষণিক হুকুম দিলেন, রাজীব তানেজাকে এই মুহূর্তে সমস্ত পদ থেকে বরখাস্ত করা হল এবং তাকে পুলিশের হাতে তুলে দিয়ে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা রক্ষীরা রাজীবকে টেনে বের করে নিয়ে গেল। যাওয়ার সময় সে অনন্যার দিকে তাকাল, কিন্তু সেই চোখে আর কোনো অহংকার ছিল না, ছিল চরম পরাজয়ের গ্লানি। রাজীবকে নিয়ে যাওয়ার পর আরিয়ান আসন থেকে উঠে অনন্যার সামনে এসে দাঁড়িয়ে বললেন, অনন্যা, আমি প্রথম থেকেই জানতাম তুমি এমনটা কখনো করতে পারো না, কিন্তু আমি চেয়েছিলাম সম্পূর্ণ প্রমাণসহ সত্যটা সবার সামনে আসুক, যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন তোমার চরিত্র ও সততা নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস না পায়। অনন্যার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, অনেক ধন্যবাদ স্যার, আমার উপর এই গভীর আস্থা রাখার জন্য। আরিয়ান মৃদু হেসে বললেন, আস্থা অর্জন করতে হয় অনন্যা,
আর তুমি সেটা সেদিনই অর্জন করে নিয়েছিলে যেদিন নিজের কেরিয়ারকে বাজি রেখে এক অজানা পথচারীর প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিলে। পুরো হলরুম তালি আর করতালিতে ফেটে পড়ল। এই ঘটনার পর অনন্যা দ্বিগুণ উৎসাহ ও নিষ্ঠার সাথে তার অর্পিত দায়িত্ব পালন করতে শুরু করল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সে প্রতিটি বিভাগের জটিলতা দূর করল, কর্মীদের বেতন ও কর্মপরিবেশ উন্নত করল এবং কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিল। তার মানবিক দৃষ্টিভঙ্গির কারণে পুরো কোম্পানির সার্বিক পরিবেশ অত্যন্ত ইতিবাচক হয়ে উঠল। তবে কাজ করার সময় অনন্যা একটি চরম অনিয়ম লক্ষ্য করল। বিগত কয়েক প্রান্তিক ধরে কোম্পানির একদম নিচের স্তরের ফিল্ড ওয়ার্কার ও কর্মচারীদের বোনাস এবং ওভারটাইমের টাকা সময়মতো প্রদান করা হচ্ছিল না। অনন্যা ফাইন্যান্স বিভাগে গিয়ে এর ফাইল দেখতে চাইলে তাকে নানা অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সে সেদিন সন্ধ্যায় আরিয়ানকে সব খুলে বলল। আরিয়ান গম্ভীর হয়ে বললেন, আমারও বেশ কিছুদিন ধরে অডিটে অনিয়মের গন্ধ পাচ্ছিলাম। মনে হচ্ছে রাজীব একা ছিল না, এই চক্রের শিকড় আরও গভীরে। দুজনে মিলে গোপনে এই বিষয়ের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এদিকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কিছু অসাধু কর্মকর্তা বুঝতে পারল যে অনন্যা ফাইলপত্র ঘাটাঘাটি করছে। তারা চরম আতঙ্কে পড়ে গেল। সেদিন রাতে অফিস যখন প্রায় জনশূন্য, অনন্যা নিজের কেবিন গুটিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল। হঠাৎ সে অ্যাকাউন্ট সেকশনের এক অন্ধকার ঘরের ভেতর থেকে ফিসফিসানির শব্দ শুনতে পেল। দরজার ফাঁক দিয়ে অনন্যা দেখতে পেল কয়েকজন কর্মকর্তা কোটি কোটি টাকার ভুয়ো বিল তৈরি করে কোম্পানির টাকা আত্মসাৎ করার নীল নকশা তৈরি করছে। অনন্যা এক মুহূর্ত সময় নষ্ট না করে আরিয়ানকে টেক্সট করল। আরিয়ান সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলেন, তুমি সাবধানে ওখানেই থাকো, আমি সিকিউরিটি নিয়ে ৩ মিনিটের মধ্যে আসছি। অনন্যার হৃৎস্পন্দন তখন দ্রুত চলছিল। রাত তখন প্রায় ৯:৪৫। সিঙ্ক্রোটেক গ্লোবালের অধিকাংশ ফ্লোরের আলো নিভে গেছে, কিন্তু অ্যাকাউন্টস উইংয়ের সেই বদ্ধ ঘরে তখন চলছিল দুর্নীতির শেষ হিসাব নিকাশ। দরজার আড়ালে দাঁড়িয়ে অনন্যা নিঃশ্বাস চেপে সব কথাবাক্য নিজের ফোনে রেকর্ড করছিল। হঠাৎ বিক্রম সিং এবং সিকিউরিটি টিমকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলেন সিইও আরিয়ান শর্মা। আরিয়ান সংকেত দেওয়া মাত্রই বিক্রম সিং ঘরের দরজা সশব্দে খুলে ভেতরে প্রবেশ করলেন। হঠাৎ সিইওকে সামনে দেখে ভেতরের অসাধু কর্মকর্তারা আতঙ্কে শিউরে উঠল। ফাইন্যান্স হেড সুরেশ মেহতা, যিনি এতদিন নিজেকে অত্যন্ত সৎ বলে দাবি করতেন, ভয়ে চেয়ার থেকে উঠতে গিয়ে পড়ে গেলেন। আরিয়ান কঠোর কণ্ঠে বললেন, তোমাদের এই নোংরা খেলা এখানেই শেষ সুরেশ মেহতা। তিনি টেবিল থেকে সমস্ত ভুয়ো নথি ও ফাইল জব্দ করলেন এবং বললেন, তোমরা কেবল কোম্পানির টাকার ক্ষতি করনি, হাজার হাজার মেহনতি শ্রমিকের রক্তের জল করা কষ্টের টাকা চুরি করেছ। সুরেশ মেহতা আরিয়ানের পায়ে পড়ে কান্নাকাটি করে বলল, স্যার, আমাদের ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। আরিয়ান বরফ শীতল কণ্ঠে বললেন, এটা কোনো ভুল নয় সুরেশ, এটা হাজার মানুষের পেটে লাথি মারা এক জঘন্য অপরাধ। তৎক্ষণাৎ পুলিশ অফিসে এসে পৌঁছল এবং সমস্ত অপরাধী কর্মকর্তাদের গ্রেফতার করে নিয়ে গেল। রাতারাতি পুরো কোম্পানিতে খবর ছড়িয়ে পড়ল যে অনন্যা সেনের সতর্কতার কারণে শত কোটি টাকার দুর্নীতি ফাঁস হয়েছে। পরদিন সকালে কোম্পানির বিশাল অডিটোরিয়ামে সমস্ত কর্মচারীদের এক মহা সমাবেশ অনুষ্ঠিত হল। আরিয়ান মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে বললেন, গতকাল রাতে আমাদের প্রতিষ্ঠান এক বিরাট অন্যায়ের হাত থেকে মুক্ত হয়েছে, আর এই সত্যের জয়ের পিছনে যিনি প্রধান ভূমিকা পালন করেছেন তিনি আমাদের হেড অফ অপারেশনস অনন্যা সেন। অনন্যা মঞ্চে উঠতেই সহস্র কর্মীর তালি আর উল্লাসে পুরো অডিটোরিয়াম কেঁপে উঠল। আরিয়ান ঘোষণা করলেন, অনন্যা সেনকে তার অসামান্য সততা ও সাহসিকতার জন্য আজ থেকে হেড অফ এথিক্স অ্যান্ড অপারেশনস হিসেবে উন্নীত করা হল। তালি আরও তীব্র রূপ নিল। অনন্যা আবেগে আপ্লুত হয়ে বলল, স্যার, আমি তো কেবল আমার নৈতিক দায়িত্ব পালন করেছি। আরিয়ান হেসে বললেন, সবাই যদি এই দায়িত্বটুকু অনুধাবন করতে পারত তবে সমাজটা আরও সুন্দর হতো। এরপর আরিয়ান এক বিশেষ ঘোষণা দিয়ে বললেন, বিগত কয়েক মাসে যেসব সাধারণ কর্মীদের বোনাস আটকে রাখা হয়েছিল আজ বিকালের মধ্যেই তার সুদে আসলে মিটিয়ে দেওয়া হবে এবং কোম্পানির পক্ষ থেকে সবাইকে বিশেষ বোনাস প্রদান করা হবে। এই কথা শোনা মাত্রই সাধারণ কর্মীদের চোখে আনন্দের জল চলে এলো এবং তারা দাঁড়িয়ে সিইও ও অনন্যাকে অভিবাদন জানাল। কয়েক সপ্তাহ পর আরিয়ান শর্মা ব্যক্তিগত কাজে প্রথমবার অনন্যাদের ছোট্ট বাড়িতে গেলেন। অতি সাধারণ সেই ঘরে অনন্যার বাবা বিশ্বজিৎ সেন, মা সুচরিতা দেবী এবং ভাই অয়ন তাকে পরম মমতায় অভ্যর্থনা জানালেন।
বিশ্বজিৎ সেন আবেগে কেঁদে ফেলে বললেন, স্যার, সেদিন যদি আমার মেয়েটা আপনার প্রতি দয়া না দেখাতো তবে হয়তো আজ আমাদের জীবনের এই আনন্দের মুখ দেখা হতো না। আরিয়ান বিনম্রভাবে বললেন, কাকাবাবু, সেদিন অনন্যা কেবল আমার প্রাণ বাঁচায়নি, সে আমাকে হারানো বিশ্বাসকে ফিরিয়ে দিয়েছে। সে আমাকে শিখিয়েছে যে এই চরম স্বার্থপর জগতেও সততা ও মানবতা এখনও বেঁচে আছে। তিনি অনন্যার দিকে তাকিয়ে বললেন, যে মেয়ে নিজের কেরিয়ারের কথা না ভেবে এক অচেনা মানুষের জন্য নিজের সর্বস্ব বাজি রাখতে পারে, সেই তো যে কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। অনন্যা মাথা নিচু করে বলল, স্যার, পরিস্থিতি যাই হোক, একজন মানুষের যা করা উচিত আমি শুধু সেটাই করেছিলাম। আরিয়ান বললেন, আর তোমার এই মানসিকতাই তোমাকে সবার থেকে আলাদা করেছে। পরবর্তী কয়েক বছরে সিঙ্ক্রোটেক গ্লোবাল দেশের সবচেয়ে বিশ্বস্ত, নীতিবান ও সফল কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত হল। অনন্যার সততা, কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে কোম্পানির সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করল। অনন্যার পরিবারের সমস্ত আর্থিক অনটন চিরতরে মুছে গেল। বিশ্বজিৎ সেনের উন্নত চিকিৎসায় তিনি এখন অনেকটাই সুস্থ। ছোট ভাই অয়ন দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আর মা সুচরিতা দেবী নিজের এক সামাজিক সংস্থা গড়ে তুলেছেন। কোম্পানির এক বার্ষিক সাধারণ সভায় আরিয়ান শর্মা বিশ্বমানের উদ্যোক্তাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, একজন মানুষের প্রকৃত মূল্য তার পরিহিত দামি পোশাক, ক্ষমতা, পদবি বা ব্যাংকের গচ্ছিত টাকায় পরিমাপ করা যায় না। তার আসল পরিচয় ফুটে ওঠে বিপদের মুহূর্তে এক অচেনা অসহায় মানুষের প্রতি তার আচরণের মধ্য দিয়ে। প্রাতিষ্ঠানিক ডিগ্রি আপনাকে বড় চাকরি এনে দিতে পারে, কিন্তু আপনার ভেতরের চরিত্র ও মানবতাই আপনাকে মানুষের হৃদয়ে অমর করে রাখবে। ভাষণ শেষে পুরো অডিটোরিয়াম এক দীর্ঘ ও ঐতিহাসিক করতালিতে ফেটে পড়ল। সেই করতালি কেবল একজন সফল সিইও বা কোম্পানির জন্য ছিল না, তা ছিল মানবতার চিরন্তন জয়ের প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অনন্যা সেন দূর থেকে তার বাবা মায়ের দিকে তাকাল, তাদের চোখে তখন গর্বের অশ্রু। সেদিনের সেই একটি ছোট্ট মানবিক সিদ্ধান্ত অনন্যার পুরো জীবন বদলে দিয়েছিল এবং পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে নিঃস্বার্থভাবে করা প্রতিটি ভালো কাজ শেষ পর্যন্ত অপরাশ হয়ে মানুষের কাছেই ফিরে আসে। বন্ধুরা, যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন। এমন আরও নতুন গল্পের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ধন্যবাদ।